আর আজকে কফি? মীরা কটমট করে ঈশানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে গরম পানিতে চুবিয়ে তোর ছাল ছাড়াবো বাদর। ঈশান গলা উঁচিয়ে বলল। জোরে বল, শুনতে পাচ্ছি না। মীরা এবার আরো রেগে গেল। হাত উঁচিয়ে মগটা ছুঁড়ে মারতে গিয়েও মারল না। মীরা বারান্দা থেকে রুমে চলে এলো। খিদে পেয়েছে খুব। মীরা কিচেনে গিয়ে ব্রেকফাস্ট বানাতে লাগলো। জিনিয়া ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কিচেনে এসে নিজের জন্য কফি বানিয়ে নিয়ে গেল। চোখে তার এখনো ঘুম। মাস্তি করা আর ঘুম, এটাই জিনিয়ার দুনিয়া। আর কে কি করলো তার সেটা দেখার বিষয় নয়। কলিং বেল বাজতেই জিনিয়া দরজা খুলে দিল। এ সময়ে ঈশানকে দেখে জিনিয়া চমকালো, কিন্তু কিছু বলল না। ঈশান বলল, গুড মর্নিং জেনি। জিনিয়া আস্তে করে বলল, মর্নিং, কাম ঈশান জিনিয়ার সাথে সোফায় বসতেই জিনিয়া বলল, হ্যাভ কফি। ইয়া। জিনিয়া উঠতে নিলে ঈশান ওকে থামিয়ে দিল। ঈশান নিজেই গেল কিচেনের দিকে। জিনিয়া উঠতে মন চাইছিল না। ঈশান যাওয়াতে একটু হাঁপ ছাড়ল। ঈশান হঠাৎ কেন কিচেনে গেল তা ওর জানতে ইচ্ছে করছে না। তার মাথাটা ধরেছে। ঈশান কিচেনে উকি দিয়ে দেখলো মীরা ফ্রাই প্যানে হাতা চালাচ্ছে। সে পা টিপে টিপে মীরার পিছনে গিয়ে দাঁড়িয়ে ভাও করে উঠতেই মীরা মৃদু চিৎকার করে উঠল। পেছনে তাকিয়ে দেখলো ঈশান ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। মীরার রাগ হলো। জোর গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? ঈশান বলল, কেন আসতে পারি না বুঝি? না, এখানে আসার কোনো রাইট নেই আপনার। ঈশান নির্লিপ্তভাবে বলল। এটা আমার ফ্রেন্ডের বাড়ি, আমি আসতেই পারি। মীরা দীর্ঘশ্বাস ছাড়ল। যত দিনও এখানে থাকবে ঈশান ওকে জ্বালাবেই। যত তাড়াতাড়ি সম্ভব মীরা বাংলাদেশে ফিরে যাবে। মীরা বলল, আসতে পারেন, কিন্তু কিচেনে কি করতে এসেছেন? আমি আজকে এখানে ব্রেকফাস্ট করব, তাই দেখতে এলাম কি রান্না করছিস। মীরা হাতের খুন্তি উঁচু করে ধরে বলল। তাহলে দেখুন। বলেই খুন্তিটা ঈশানের হাতে ছুঁয়ে দিল, তবে সাথে সাথে আবার সরিয়ে নিল। ঈশান আউজ শব্দ করে পেছনে গেল, বলল, এটা কি করলি মীরা? আমার হাত জ্বলছে। মীরা মুচকি হেসে ঈশানের দিকে তাকিয়ে বলল। এতে আমার খুব ভালো লাগছে। ঈশান অসহায় মুখে মীরার দিকে তাকিয়ে বলল। তুই এতটা নিষ্ঠুর হলি কবে থেকে মীরা? মীরা ঈশানের কথায় পাত্তা না দিয়ে বলল। রান্না করা কি আরো দেখবেন? খুন্তি কিন্তু এখনো গরম আছে। ঈশান বেসিনে হাত ভিজিয়ে পোড়া জায়গায় হাত বুলাতে বুলাতে বলল। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আমি হাল ছাড়বো না। ঈশান দুপা এগোতেই মীরা পিছনে না তাকিয়ে বলল। যতই চেষ্টা করুন না কেন মিস্টার ঈশান, এই মীরাকে কখনো মানাতে পারবেন না। ঈশান মুচকি হেসে বলল। তোকে মানানোর ইচ্ছে আছে আমার, আর তুই মানবি, এটা আমার ভরসা। এই দুটোই তোকে মানতে সাহায্য করবে আমাকে মীরা। ঈশান কিচেন ছেড়ে বের হয়ে গেল। মীরার সাথে সাথে পিছনে ঘুরে তাকালো। কি বলে গেল ঈশান? কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে মীরা আবার কাজে মন দিল। ব্রেকফাস্ট টেবিলে মীরা গেল না। নিজের খাবার নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ঈশানকে কিছু বলার সুযোগটুকুও দিল না। ব্রেকফাস্ট শেষে ঈশান চলে গেল। মীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মীরা আর দেরি করতে চায় না। সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার আগে সাবরিনের সাথে কথা বলতে হবে। বেচারি মীরার সাথে একটু ঘোরাঘুরি করতে চেয়েছে। মীরা তাই ঠিক করেছে একদিন দুজনে ঘুরবে, তারপর চলে যাবে। জিনিয়া চলে গেছে। এখন মীরা শুধু বাড়িতে একা, তাই সে দরজা আটকিয়ে বের হলো আশেপাশে হাঁটার জন্য। বাড়ি থেকে কিছু দূর যেতেই বড় একটা পার্ক। 10টা বাজে এখন, তাই পার্কে খুব একটা মানুষজন নেই। তবে বিকেল হলে ছোট ছোট ছেলে মেয়েদের আনাগোনা বাড়ে। মেয়েরা ঘুরে ঘুরে সব দেখতেছে। সবুজ গাছপালায় ভরা পার্কটা। ভালোই লাগছে মীরার। একটু ঘুরে সে বাইরে আসতে কেউ ওর নাম ধরে ডাকলো। মীরা ওর বাম পাশে তাকিয়ে দেখলো ইফাজ গাড়ির ভেতর বসে স্টিয়ারিং এ হাত দিয়ে বসে আছে। ইফাজের চোখ জোড়া মীরার দিকে। মীরার এবার খুব বিরক্ত হলো। সে বিড়বিড় করে বলল, উফ, এরা বাপ বেটা কি পেয়েছে? আমার পিছু নিয়েছে কেন? খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ইফাজ আবারও মীরাকে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও মীরা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। ইফাজ অত্যন্ত নরম গলাতে বলল, আমি জানি মীরা, তুমি আমার উপর রেগে আছো। এটা স্বাভাবিক। আমি যা করেছি তা ক্ষমা হয় না, কিন্তু এতে ঈশানের কোনো দোষ নেই। ও তখন ছোট ছিল, কিছু বুঝতো না, তাই তখন যা দেখেছে শুনেছে তাই বিশ্বাস করেছে। ভুল আমি করেছি, তাই ক্ষমা আমি চাইব। মীরা কিছুক্ষণ ইফাজের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ক্ষমা চাইতে বড্ড দেরি করে ফেলেছেন আপনি।
আর এত দেরি করে আরো বড় অন্যায় করেছেন। এতগুলো অন্যায়ের ক্ষমা করা সম্ভব না। না, আমি ক্ষমা করব আর না আমার মনিমা। ক্ষমা চাওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই মীরা। আল্লাহর কাছে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা চাইতে পারে এবং আল্লাহ ক্ষমাও করেন। মীরা কাট কাট গলায় জবাব দিল। সৃষ্টিকর্তার সাথে মানুষের তুলনা হয় না। তার মতো উদার এই পৃথিবীতে কেউ নেই। তাই বলে এই না যে তিনি কাউকে শাস্তি দেন না। অন্যায়কারীকে তিনি অবশ্যই শাস্তি দেন। ইফাজ স্নিগ্ধ হেসে বলল, আমার শাস্তি তো তিনি 17 বছর ধরেই দিচ্ছে। আমার দোষ আছে এটা আমি মানি, কিন্তু বিশ্বাস করো মীরা, আমি পিহু ঈশান একটা পরিস্থিতির শিকার। মীরা নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর ইফাজের দিকে তাকিয়ে বলল, আপনারা পরিস্থিতির শিকার নন, বরং পরিস্থিতি আপনাদের শিকার। এরকম পরিস্থিতি আপনিই তৈরি করেছেন। মীরার কথা শুনে ইফাজ অবাক হলো। এত কথা কিভাবে বলে মেয়েটা? এত কথা শিখলই বা কি করে? ইফাজ বলল, অনেক কথাই শিখে গেছো তুমি মীরা। আমি আর ছোট নেই, এখন বড় হয়ে গেছি। কথা তো শিখতেই হবে, এটাই তো স্বাভাবিক। ইফাজ বুঝলো মীরাকে এভাবে বোঝানো কঠিন। মীরা ওর থেকে বয়সে ছোট হলে কি হবে, কথায় সে অনেক এগিয়ে গেছে। ইফাজ জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, একবার ভেবে দেখো মীরা, তোমার মণিমায়ের কথাও ভাবো। 17 বছর ধরে শুধু ভেবেই এসেছি, তবে আর ভাবতে পারবো না। এটুকুই এনাফ। আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আশা করি আর কিছু জানতে চাইবেন না। আসি। মীরা চলে যাওয়ার জন্য উদ্যত হলে ইফাজ বলল, মীরা, আমি তোমাকে ড্রপ করে দেই। তার কোনো দরকার হবে না, আমি একাই যেতে পারবো। বড়দের কথা শুনতে হয়, এটা নিশ্চয়ই তোমার মণিমা তোমাকে শিখিয়েছে। পিহুর কথা শুনে মীরা থমকে গেল। তাকে কথার চালে আটকে ফেলেছে ইফাজ। মীরা ইফাজের দিকে তাকাতেই ইফাজ বলল। প্লিজ। মীরা কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। ইফাজ গাড়ি স্টার্ট দিল। ইফাজ এবার মীরাকে জিজ্ঞেস করলো, পড়াশোনা কত দূর তোমার? মীরার এবার অস্বস্তি লাগছে। ওকে তো এক ধরনের ব্ল্যাকমেইল করে গাড়িতে উঠিয়েছে, আবার কথাও বলছে। না চাইতেও সে উত্তর দিল, অনার্স শেষ করেছি। বাংলাদেশে ফিরে মাস্টার্সে ভর্তি হব। ইফাজ সামনের দিকে চোখ রেখে বলল। ভালো। আর পিহু কি করছে? মীরা এবার রাগে গজগজ করছে। ইফাজের মুখে সে পিহুর নাম শুনতে চায় না। ইফাজ বুঝতে পারে যে মীরা রাগে ফুঁসছে, তাই সে বলল, বললে সমস্যা কি? আমি তো আর পিহুর সাথে দেখা করতে চাইছি না, শুধু এটুকু জানতে চাইছি। মীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে। মণিমা কলেজে চাকরি নিয়েছে। ইফাজ হেসে বলে। ও। ততক্ষণে জিনিয়ার বাড়ির সামনে চলে এসেছে ওরা। গাড়ি থামতে মীরা দ্রুত বের হয়ে চলে যায়। একবারের জন্য ইফাজের দিকে তাকায় না। ঈশান ইফাজের সাথে মীরাকে দেখে অবাক হয়। এতক্ষণ সে রাস্তার ওপাশের একটা বেঞ্চে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছিল। ইফাজের গাড়ি থেকে মীরা নামতেই ঈশান অবাক হয়ে তাকালো। মীরা ঈশানকে খেয়াল করলো না। মাথা নিচু করে সে চলে গেছে। ইফাজ গাড়ি স্টার্ট দেওয়ার আগে ঈশান গাড়ির জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আব্বু তুমি এখানে, আর মীরা তোমার সাথে, ব্যাপারটা কি? ইফাজ কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ গেল ঈশানের হাতের দিকে। ইফাজের দৃষ্টি অনুসরণ করে ঈশান নিজের হাতের দিকে তাকালো। ওর হাতে বিয়ারের ক্যান। ঈশান দ্রুত তার পিছনে লুকিয়ে ফেলে। ইফাজ কড়া চোখে তাকিয়ে বলে, এসব খেতে বারণ করেছি না? আমার কথা শুনিস না কেন? তোর মা যদি জানতে পারে তাহলে তো আমাকে আরো খারাপ ভাববে। এমনিতেই তো তোর মায়ের চোখের বালি হয়ে বসে আছি। তোকে এরকম ভাবে দেখলে বালির সাথে এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি সব হয়ে যাব। ইফাজের কথা শুনে ঈশান হাসলো। আম্মুর সাথে দেখা হলে আর খাবো না, আম্মুকে বুঝতেই দেব না। ইফাজ কটাক্ষ করে বলে, মীরা যেমন মেয়ে, দেখ গিয়ে এখনই ফোন করে তোর মাকে সব বলে দিয়েছে। ঈশান হতাশ হয়ে বলল, ঠিকই বলেছ তুমি, মীরাকে মানানো বড়ই কষ্টকর। তোর মা আমাদের মেনে নেবে, ক্ষমাও করে দেবে, কিন্তু মীরা বোধ হয় পারবে না ঈশান। ওর চোখে মুখে আমি আমাদের জন্য ঘৃণা দেখতে পাচ্ছি শুধু। ঈশান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুমি আম্মুকে মানাও, আমি মীরাকে দেখছি। ইফাজ ছোট ছোট চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান তার মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। ইফাজ কিছু বলল না, গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মীরা এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সব দেখেছে। ঈশান আর ইফাজ কথা বলছিল,
কিন্তু দূর থেকে ওদের কথা শুনতে পায়নি। মীরার অসহ্য লাগছে। এই দুজনের পিছনে পড়েছে কেন? এখন ওর সাথে ভাব করার মানে কি? আর মীরা এত সহজে কি ওদের ক্ষমা করবে? না, কখনো না। এত বছর ধরে কেন সত্যিটা জানার চেষ্টা করলো না ওরা? এখন মীরা সব বলেছে, তাই এসেছে ক্ষমা চাইতে? করবে না সে ক্ষমা। এসব ভাবতে ভাবতে মীরা নিজের রুমে চলে গেল। আজকে সে পণ করেছে যে বাইরে বের হবেই না, লুকিয়ে থাকবে নিজের রুমে। তাই মীরা রুমের দরজা আটকিয়ে বসে আছে। বসে বসে যাতে বোরিং না হয় সেজন্য বিহুকে ফোন করেছে সে। কিছুক্ষণ সবার সাথে কথা বলে মীরা গোসলে গেল। গোসল সেরে মীরা তোয়ালে মাথায় পেঁচিয়ে বের হয়। চুল মুছতে মুছতে মীরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই পিঠে একটা পাথরের টুকরো এসে পড়ল। বেশ জোরে আসাতে মীরা ব্যথায় মুখ দিয়ে আহ শব্দ করে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখলো মেঝেতে ছোট পাথরের টুকরো পড়ে আছে। পাথরের টুকরোটা হাতে তুলে নিয়ে মীরা বারান্দার দিকে তাকালো। বারান্দার দরজা খোলাই। মীরা এবার কিছুটা বুঝতে পারলো। রাগে ফুঁসতে ফুঁসতে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঈশান ততক্ষণে আর একটা পাথর ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। মীরাকে দেখে সে থেমে গেল। মীরা রক্তচক্ষু নিয়েই ঈশানের দিকে তাকালো। গলা খাকারি দিয়ে বলল, সমস্যা কি আপনার? কুকুরের মতো আমার পেছনে পড়ে আছেন কেন? ঈশান হা হয়ে গেল। মীরা ওকে কুকুরের সাথে তুলনা করেছে। ঈশান হাতের পাথরের টুকরো ফেলে দিয়ে বলল, কি? আমি কুকুর? তুই আমাকে কুকুর বললি? শুধু কুকুর নয়, বিদেশি কুকুর। সেম টু সেম আছেন। নাক কান সবই কুকুরের মতোই খাড়া খাড়া। গন্ধ শুকতে শুকতে আমার পেছন পেছন চলে এসেছেন। শুধু জিহ্বাটা ছোট, কুকুরের মতো লম্বা হলে বেশ হতো। মীরার কথায় ঈশানও এবার চটে গেল। বলল, তুই একটা কুকুর, কথায় কথায় আমাকে কামড় দিতে মনে নেই? সেই ছোট্ট কুকুর এখন বড় হয়েছে, আর তাই তো কথায় কথায় খালি ঘেউ ঘেউ করিস। মীরা রেগে ওর হাতের পাথরের টুকরো ঈশানের দিকে ছুঁড়ে মারে। রাগে কটমট করতে করতে বলল, তুই কুকুর, তোর শ্বশুর বাড়ি 14 গোষ্ঠী কুকুর। এই খবরদার, আমাকে বলছিস? কিছু বলিনি। আমার বউ আর শ্বশুরবাড়ি কাউকে কিছু বললে ভালো হবে না। আপনি থাকেন আপনার শ্বশুর বাড়ি নিয়ে। দুই বাপ্পাটা কি পেয়েছে কি জানে, আমার পেছনে পড়ে আছে শুধু। আমি আর থাকবোই না এখানে। মীরা এসব বলতে বলতে রুমে চলে গেল। এইসব আর ভালো লাগছে না। বাংলাদেশে ওকে যেতেই হবে, তাহলে যদি এদের থেকে রেহাই পায়। কিন্তু এরা যদি ওর পিছু পিছু বাংলাদেশেও চলে যায়, উফ, বিরাট মাথা ধরে গেছে। জলদি গিয়ে 1 কাপ কফি বানিয়ে খায়। রাতে মীরা বের হয় মূলত সাবরিনের সাথে দেখা করার জন্য। সাবরিনের ফ্ল্যাট থেকে দুজনে একটা রেস্তোরাঁয় যায়। মীরা গালে হাত দিয়ে বসে আছে। সাবরিন কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি আপসেট কেন মীরা? মীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো আর বলল, প্যারাই আছি আমি। ঈশান আর ইফাজ খান আমাকে জ্বালিয়ে মারছে, তাই খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারলেই ভালো। কিন্তু ওনারা তো বাংলাদেশেও চলে যেতে পারে, তখন কি করবে? বাংলাদেশে গিয়ে ঘাপটি মেরে কোথাও বসে থাকবো, তবুও এখানে থাকবো না। খুব টেনশন হচ্ছে আমার। সাবরিন মুচকি হেসে বলল, তোমার টেনশন এখন আরো বেড়ে যাবে। কেন কেন কেন? যারা পিছে তো দেখো। মীরা পেছনে তাকিয়ে দেখলো ঈশান এদিকেই আসছে। রাগে মীরা হাত দুটো মুঠিবদ্ধ করে টেবিলের উপর রাখলো। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে রইল। ঈশান চটজলদি মীরার সামনে চেয়ারে বসে বলল, আরে মীরা, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? বাড়িতে গিয়ে ঘুমা। মীরা মাথা তুলে বলল, আমার ইচ্ছে, আমি এখানে ঘুমাবো নাকি বাড়িতে গিয়ে ঘুমাবো, আর দরকার পড়লে ফুটপাতে ঘুমাবো। আপনি বলার কে? ঈশান শার্টের কলার ঠিক করে বলল, না মানে, তুই এত দূর থেকে এসেছিস, তাই তোর যত্ন নিতে হবে তো। না হলে আম্মু কি ভাববে বল? তখন বলবে আমরা তোর কেয়ার করি নাই। কেয়ারের নিকুস্তি করেছে। ঈশান কিছু বলার আগেই টেবিলে থাকা মীরার ফোন বেজে উঠল। ঈশানের চোখ গেল ফোনের স্ক্রিনের দিকে। মণিমা লেখাটা ভেসে উঠেছে। ঈশান হাত বাড়িয়ে ফোনটা ধরতে গেলে মীরা ছো মেরে ফোনটা নিয়ে নিল। তারপর ঈশান অসহায় মুখে মীরার দিকে তাকিয়ে আছে। চেয়েছিল পিহুর সাথে কথা বলতে, কিন্তু মাঝখানে মীরা খলনায়িকা হয়ে দাঁড়িয়েছে। ঈশান অসহায় চোখে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ততক্ষণে ফোনের রিং বেজে বন্ধ হয়ে গেছে। মীরা ঈশানের দিকে তাকিয়ে বলল, আমি এখন মণিমায়ের সাথে কথা বলবো, মুখটা যেন বন্ধ থাকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঈশান ইনোসেন্ট ফেস করে বলল। আমি একটু আম্মুর সাথে কথা বলি প্লিজ। মীরা কটমট করে তাকিয়ে বলল, চুপ, বেশি কথা বলবেন না, কথা বললে নাক ফাটিয়ে দেব।
সাবরিন ঈশানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি একটু চুপ করুন, মীরা কিন্তু সত্যি মেরে দেবে। সেটা আমি জানি, ওর মুখের চেয়ে হাত আর দাঁত চলে বেশি। সাবরিন আর মীরা দুজনেই উৎসুক দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান মেকি হাসি দিয়ে বলল, এতে তোর কি কোনো সন্দেহ আছে মীরা? মীরা কিছু বলার আগেই ওর ফোন বেজে উঠল। মীরা ঈশানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল। মুখটা বন্ধ রাখবেন। ঈশান মুখে আঙ্গুল দিয়ে চুপ করে গেল। মীরা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মণিমা, বলো। কি রে, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন ধরিস না কেন? মীরা আমতা আমতা করে বলল, ও ওই ফোনটা সাইলেন্ট মোডে ছিল, তাই খেয়াল করিনি। ঈশান একথা শুনেই বলে উঠল। মিথ্যা বলেছিস কেন মীরা? মীরা চট করে ঈশানের দিকে ঝুঁকে ওর মুখে মাথা চাপা দিল। ঈশান অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা নিজের ইচ্ছেই ওকে টাচ করেছে, এ তো অবিশ্বাস্য। বড় বড় চোখে সে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা বলল, তো তুমি কেমন আছো? ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? পিহু জোরে শ্বাস ফেলল, যা মীরাও শুনতে পেল। পিহু বলল, ওখানে কি অবস্থা, ওদেরকে খুঁজে পেয়েছিস? মীরার হাত এখনো ঈশানের মুখের উপর। গরম চোখে মীরা একবার ঈশানের দিকে তাকিয়ে বলল, না, পাইনি। এত বড় শহরে খোঁজা তো মুশকিল। তবে চিন্তা করো না, তাড়াতাড়ি ওদের পেয়ে যাব। আর আমিও তাড়াতাড়ি চলে আসব। তোমাকে খুব মিস করছি। ঈশান বুঝতে পারলো যে পিহু হয়তো ওদের কথা জিজ্ঞেস করছে, কিন্তু মীরা তো মিথ্যে বলছে। ঈশান মীরার হাত সরিয়ে বলল। আম্মু। মীরা এবার রেগে গেল। টেবিল থেকে ঝাল সসের বোতল থেকে সস নিয়ে ঈশানের মুখে দিয়ে দিল। ঝালে ঈশান দাঁড়িয়ে পড়ল। ঈশান একদম ঝাল খেতে পারে না। ঝালে সে হাত দিয়ে মুখে বাতাস করতে লাগলো। সাবরিন দ্রুত পানি এগিয়ে দিল ঈশানের দিকে, কিন্তু পানি খেয়েও ঈশানের ঝাল কমলো না। ঝালে এক প্রকার কাত হয়ে গেছে। মীরা কোনো রকমে পিহুকে বুঝিয়ে ফোন কেটে দিল। সাবরিন চিন্তিত হয়ে বলল, এটা কি করলে মীরা? এই সসটা সত্যি খুব ঝাল, এখন কি হবে? ঝালে মরুক, তাতে আমার কি? বলেছিলাম না চুপ থাকতে। এখন বুঝুক, তোমার সাথে তো ঘোরা হয়ে গেছে, তাই না? আমি বাংলাদেশে ফিরে যাব যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আর থাকবো না, আমি আসি। সাবরিন মুখ গুমরা করে দাঁড়িয়ে রইল। মীরা তার ব্যাগ গুছিয়ে চলে গেল। ঈশান বলে উঠল, মীরা, মীরা, মীরা দাঁড়া। মীরা ঈশানের কোনো কথা শুনল না। গটগট করে হেঁটে চলল সে। ঈশান মীরার পিছু পিছু গেল না, আগে তার ঝাল কমাতে হবে। ঈশান দৌড়ে রেস্তোরাঁর ভেতরে ঢুকে গেল। মীরা রাগে হাঁটছে, মেজাজটাই ওর খারাপ করে দিল। ওর পেছনে আসলে কি হবে? ও তো কিছুতেই ঈশানকে ক্ষমা করবে না। এটা কি ঈশান বুঝতে পারছে না? রেগে থাকার ফলে মীরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ক্যাব না নিয়ে ও হাঁটতেছে। হাঁটতে হাঁটতে ফাঁকা রাস্তায় চলে এসেছে। রাস্তার একপাশে কতগুলো ফর্সা ছেলেরা দাঁড়িয়ে আছে। মীরাকে একা দেখতে পেয়ে ছেলেগুলো ওর পিছু নেয়, কিন্তু মীরা সেসব খেয়াল করলো না। সে ঈশানকে মনে মনে হাজারটা গালি দিতে ব্যস্ত। হঠাৎ ওর ব্যাগে টান পড়তে মীরা রেগে গেল। নিশ্চয়ই ঈশান টেনে ধরেছে। এবার তো একটা থাপ্পড় সে দিবেই দিবে। যেই ভাবা সেই কাজ। মীরা ঘুরেই থাপ্পড় বসালো ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে মীরার দিকে তাকিয়ে রইল। ছেলেটাকে দেখে তো মীরার চক্ষু চড়ক গাছ। মীরা অস্থির হয়ে বলল, সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। হোয়াটস রং? মীরা অসহায় হয়ে বলল। সরি, প্লিজ ফরগিভ মি। পাশের ছেলেটা বাঁকা হেসে বলল, নো বেব, ইটস ওকে, ইউ লুকিং সো হট, আই লাইক ইট। ছেলেটার কথা শুনে মীরা ভাবলো থাপ্পড় মেরে ভালোই করেছে। ছেলেগুলো বাজে, তা এখন মীরা বুঝতে পেরেছে। মীরা টান মেরে ব্যাগটা নিয়ে নিল, বলল, আই হ্যাভ টু গো। মীরা চলে যেতে নিলে ছেলেগুলো ওর সামনে গিয়ে পথ আটকায়। একজন বলে, কাম অন বেবি, লেটস এনজয়, কাম অন। মীরার এবার একটু ভয় হতে লাগলো। এই অচেনা জায়গায় কে ওকে বাঁচাবে? তাও আবার ফাঁকা রাস্তা। এখন আশেপাশে তো কাউকে দেখতেই পাচ্ছে না। মীরা ওদের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটা ছেলে তোর হাত ধরে বসেছে। মীরা রেগে ছেলেটার গায়ে হাত তুলতে নিলে সে ধরে ফেলে। মীরার দুহাত বদ্ধ করে ফেলেছে। মীরা এবার চিৎকার করে হেল্প হেল্প বলছে, কিন্তু ওর চিৎকার শোনার মতো কেউ নেই। হঠাৎ গাড়ির তীব্র আলোয় সেই ছেলেগুলোর চোখে পড়তেই তারা চোখের উপর হাত দিল। মীরা পেছনে তাকিয়ে দেখলো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির আলো এসে ওর চোখে মুখে বিঁধছে। মীরা হাত দিয়ে আলো আড়াল করলো। ভাবলো বোধহয় কোনো শুভাকাঙ্ক্ষী এসেছে ওকে বাঁচাতে। মীরা এক ঝটকায় ছেলেটার থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গাড়ির কাছে গেল।
তখনই গাড়ির দরজা খুলে গেল। হাতের বিয়ারের ক্যান নিয়ে বের হয়ে এলো ঈশান। ঈশানকে দেখে হতাশ হলো মীরা। শেষমেশ ঈশানের থেকে হেল্প নিতে হবে তার। ঈশান বিয়ারের ক্যানে চুমুক দিতে দিতে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়ালো। একবার ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার মীরার দিকে তাকিয়ে বলল, একটু আগে তো ভালোই কথা বলছিলি, এখন বেলুনের মতো ফুস হয়ে গেলি কেন? হাওয়া বের হয়ে গেছে এতেই? ঈশানের লাগামহীন কথাবার্তায় মীরার রাগটা আরো বেড়ে গেল। বলল, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কি আপনার থেকে হেল্প চেয়েছি? ঈশান মাথা কাত করে মীরার দিকে তাকিয়ে বলল, তাহলে দৌড়ে এখানে এলি কেন? যা ফাইট কর ওদের সাথে। যদি ওদের ভাগাতে পারিস তাহলে বুঝবো তোর শুধু মুখের ধার না, কাজের ধারও আছে। বাজে কথা বলবেন না। বাজে কথা বললাম কোথায়? সহজভাবেই বলল ঈশান। মীরা চুপ করে রইল।